আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে অগ্রসর হচ্ছি। ওই যে উঁচু স্থানটি দেখছেন, ঠিক তার মাঝখানে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর তৈরি করা হয়েছিল। কেন এত উঁচুতে বাসর ঘর হয়েছিল, কী তা কাহিনী? এবার আসুন কাহিনী বলি। বেহুলা ও লক্ষিন্দরের প্রেমকাহিনী সর্বপ্রথম মনসা কাব্য গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। বেহুলা ও লক্ষিন্দরের ভালোবাসার গল্প গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত। বেহুলা ও লক্ষিন্দরের প্রেমগাথা অমর এক লোককাহিনী। ধারণা করা হয় খ্রিস্টাব্দ ৭ম শতাব্দী থেকে ১২০০ শতাব্দীর মধ্যে এটা নির্মাণ করা হয়। আনুমানিক ১৭২টি কক্ষ আছে এখানে। বেহুলার বাসরঘর একটি অত্যন্ত সুন্দর ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গবেষকদের মতে এই মনুমেন্ট ৮০৯ থেকে ৮৪৭ খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এই স্তূপটি বাসর ঘর নয়, এই স্তূপটি পশ্চিমাংশে আছে বাসর ঘরের স্মৃতিচিহ্ন, পূর্বাংশে রয়েছে চৌবাচ্চা সাদৃশ্য একটি স্নান ঘর। ব্রিটিশরা ১৯৩৪ থেকে ৩৬ সালের দিকে প্রথম এখানে খনন কাজ চালায়। তারপর এই স্থানটি অখণ্ডকৃত অবস্থায় থেকে যায়। ফলে এটা যে আসলে কি তা এখনও অজানা। তবে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ইতিহাসটাই প্রচলিত হয়ে গেছে। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সিদ্ধার্থ সাহার কন্যা বেহুলার জন্ম হয় সমসাময়িক কালে। দুটি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য উপযুক্ত বলে গণ্য হয়। লক্ষিন্দরের পিতা চন্দ্র বণিক বা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতার বা শিবের একনিষ্ঠ পূজারী। তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। প্রিয় দর্শক, আমি এখন যেই জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হলো বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘরের সেই ঐতিহাসিক স্থানটি। এখানে অনেক লোক, অনেক পর্যটকরা আসে। তো এখন আমার ঠিক বাম পাশে আছে এক ভাই, আমি তার সাথে কথা বলবো। তো ভাইয়া, আপনি কি এই ফার্স্ট এখানে আসলেন? জি, প্রথম আসলেন না? আপনার বাড়ি কোথায়? পাবনাতে। পাবনাতে? আপনি কি পাবনা থেকে সরাসরি আসলেন? না, আমি স্টাডি করি বগুড়াতে, এর জন্য মানে আর কি ফ্রেন্ডদের সাথে মানে অবসর সময়টা আর কি দেখতে আসলেন। তো আপনার কি এই জায়গা সম্বন্ধে আপনার কেমন একটা অনুভূতি ছিল, আর বাস্তবে এসে আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট অনেক ছোটবেলা থেকে তো অনেক ঐতিহাসিক ইয়া শুনছি, তারপরে বগুড়ার বিষয়ে অনেক কিছুই শুনছি। আপাতত এটা নাকি অনেক ঐতিহাসিক নিদর্শন ছিল। এখন আজকে ফার্স্ট দেখলাম, ফিলিংসটা কেমন জানি অন্যরকম। অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন শৈব দেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব বা শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন তাহলেই মৈত তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সওদাগরকে নির্বাচন করে তাকে অনুরোধ করেন মনসার পূজার আয়োজন করার জন্য। কিন্তু শিবের উপাসক চাঁদ সওদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃতি জানান। তখন ক্রোধ হয়ে মনসা তাকে শাপ দেন যেন তার পুত্রের প্রত্যেকটি ছেলে বিনষ্ট হয় সাপের দংশনে। মনসার শাপের এইভাবে একে একে লক্ষিন্দরের ব্যতীত চাঁদ সওদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হয় জন্মের সময়।
তাই লক্ষিন্দর বিবাহের সময় চাঁদ সওদাগরের অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হন। তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুযায়ী যারা সাপের দংশনে নিহত হতো তাদেরকে প্রচলিত পদ্ধতিতে মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, এই আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো এক অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। বেহুলার মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে, তবে মনসা ভেলাটিকে কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে। একসময় ভেলাটি মনসার পালক মাতা নিতার কাছে আসে। তিনি নদীর তীরে ধোপার কাজ করার সময় ভেলাটি ভূমি স্পর্শ করে। তিনি মনসার কাছে বেহুলার নির্বিচ্ছিন্ন প্রার্থনা দেখে বেহুলাকে তার কাছে নিয়ে যাবার সিদ্ধান্ত নেন। তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে চোখের পলকেই বেহুলার মৃত লক্ষিন্দরকে স্বর্গে পৌঁছে দেন। মনসা বলেন, তুমি তাকে ফিরে পাওয়ার যোগ্য, যা তুমি তোমার শ্বশুরকে আমার পূজারি করতে হবে, তাহলেই তুমি তোমার স্বামী লক্ষিন্দরকে ফিরে পাবে। তখন বেহুলা বলল, আমি পারবো। বেহুলা জবাব দেয় এবং সেই সাথেই তার স্বামীর মৃতদেহে জীবন ফিরে আসতে শুরু করে। তার ক্ষয়ে যাওয়া মাংস ফিরে আসে এবং লক্ষিন্দর তার চোখ মেলে তাকায়। তারপর লক্ষিন্দর বেহুলার দিকে তাকিয়ে হাসে। তাদের পথপ্রদর্শক নিতাকে নিয়ে তারা পৃথিবীতে ফিরে আসে। বেহুলা ও তার শাশুড়ির সহযোগিতায় চাঁদ সওদাগরকে মনসা উপাসনা করতে সম্মত করেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যেই জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হলো সেই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমরা ঘুরে ঘুরে এখানে আপনার প্রত্যেকটি স্পট মানে প্রত্যেকটি চারপাশের পরিবেশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি। তো ভাই, আপনার নামটা কি? আমি ইমন। ইমন, তো আপনি কেন আসলেন এই জায়গাটা? অন্য কোথাও তো ঘুরতে যেতে পারেন। মানে ঐতিহাসিক জায়গা, এটা দেখা হয়নি, আজকে আসলাম প্রথম ঘুরতে। মানে এটা সম্পর্কে তো আমরা সবাই জানি, নাটকেও দেখছি, নাটক ও সিনেমা দেখা হয়েছে, ছোটবেলা দিয়ে গল্প শুনতেছি আচ্ছা, অনেক। আচ্ছা। এইরকম আমরা নাটকে দেখছি, সব সিনেমাও আছে বেহুলা লক্ষিন্দর নিয়ে। তো ইচ্ছা ছিল অনেক। আর একবারে যখন বগুড়া আসছি ঘুরতে, মহাস্থানগড় ঘুরতে, এটা তো এমনিতেই মহাস্থানগড়ের মধ্যে। এটা আশা বঞ্চনীয় আসলে। মানে যারা নাকি বগুড়ার আশেপাশে থাকে তারা আসলে মানে এইখানে আসবে না, এটা আসলে হয় না। সারা বাংলাদেশ থেকে, ঢাকা থেকে তো আসেই, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ট্যুরিস্টরা এখানে দেখতে আসে, ঘুরতে আসে, জানতে আসে এই সম্বন্ধে।
আসলে এই জায়গাটা আসলে খুবই দেখার মতো একটি জায়গা। আসলে আপনারা আসলে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা স্পটে আসলে সেই ঐতিহাসিক সেই নিদর্শনগুলো এই দৃষ্টিতে ধরা পড়বে। আসলে সেই আগের সেই শত শত বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো এখানে সংরক্ষণ করা আছে। কিছুটা হলো, যদিও কিছুটা ধ্বংস হয়েছে, কিছুটা আসলে বর্তমান যে আধুনিকতার ছোঁয়ায় কিছুটা হয়তো সংস্কার হয়েছে, কিন্তু তারপরও কিছুটা অনুভব পাবেন। আর এটা হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর হিসেবে পরিচিত। এখানে আপনার মানে লক্ষ্মীন্দরকে এখানে বাসরঘর বানানো হওয়ার পরেও এখানে সাপে কামড় দিছিল। তারপরে আপনার মানে সে মারা দেওয়ার পরে আবার বেহুলা কিভাবে মানে তাকে বাঁচায় নিয়ে আসে, এটা নিয়ে তো অনেক নাটক মুভি টুভি দেখছি আমরা, সেই সম্পর্কে আমরা আর কি জানতে, আর এটা মানে নিজ চোখে দেখতে আসাটাই এখানে আসলাম ঘুরতে। লক্ষ্মীন্দররা যতজন ভাই ছিল তাদের সবার বিবাহ হওয়ার পরে তাদের মানে বিবাহের বাসরাতের দিনেই সাপে কামড় দিত। মানে এটা মানে বংশ পরক্রমা এভাবে হতো, এরকম হয়তো তার হ্যাঁ, তাকে সংরক্ষণ করার জন্য মানে এইভাবে উঁচু স্থান করে এইভাবে রাখা হয়েছে। চারিপাশে আপনার এরকম মোটা করে দেওয়া যাতে সাপ না আসতে পারে, তবুও শয়তানি করে ফাঁকা রেখেছিল। তারপরও মানে এটা মানে একজন ওই বানানোর সময় একজন শয়তানি করে ফাঁকা রাখছিল, সাপ তো সেই ফাঁকে দিয়ে ঢুকছিল। ও মানে ফাঁক তাতেও ছাড় দেয় নাই, মানে একটু ফাঁকা ছিল সেইখান দিয়েও ধ্বংসন করেছে। আচ্ছা, এটাও আপনার ওই সাপের যে রানী বলে মানে মনীষা, তারই আর কি আইডিয়া ছিল। এদের বংশের প্রতি ওদের একটা ছিল, মানে প্রতিশোধ নেওয়ার একটা স্পিরিট ছিল যে এদের কাউরে মানে কি করতে ছাড় দেবে না, মানে কোনো ভাইদের ছাড় দেবে না, সেজন্য এরা মানে সে ওই এটা ফাঁক পেয়ে মানে ফাঁকটা পরে সে ঢুকে গেছিল সাপের রানী। প্রিয় দর্শক, আসলে শুনলেন এই ভাইদের মুখে আসলে এই যে এত উঁচু করে মানে বানানো একটি মানে একটা বাড়ি, আসলে এটা তো আসলে উঁচু করে বানানোর এই অর্থ মূলত সাপে যাতে দংশন যাতে না করে এই জন্য এত সেফটি করে তৈরি করা। কিন্তু তারপরেও কিন্তু আসলে সেফটি হয়নি, সেই সাপে কিন্তু ঠিকই দংশন করেছে, মানে ঠিকই তাকে আক্রমণ করেছে। এবং বংশ পরাক্রমায় সেই বেহুলা লক্ষ্মীন্দর থেকে শুরু করে তাদের আগের বংশধর এবং পরের বংশধর এইভাবেই তারা এই আক্রমণের শিকার হয়েছে এই সাপের। তো প্রিয় দর্শক, আমি বেহুলা লক্ষ্মীন্দরের সেই উঁচু স্থান, সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়ে কথা বলছি।